ডাকসুর জিএস ক্যান্ডিডেট শাহবাগী মেঘমল্লার বসু অনেক ভুলভাল কথা বললেও একটা কথা সে সঠিক এবং সত্যি বলেছে। সে বলেছিল এস এম ফরহাদ একটা চ্যালেঞ্জ। সত্যি সত্যি এস এম ফরহাদ একটা চ্যালেঞ্জ। আত্মপ্রকাশের পর এস এম ফরহাদ কন্টিনিউ মিডিয়া সামলাইছেন। মেঘ বসু, আবিদ, হামিম, ওমামা, বাকের প্রত্যেককে আলাদা এমনকি একসাথে তর্কে নাজেহাল করেছেন। কাউকেই ছাড় দেন নাই, পরাস্ত হন নাই কখনোই। সাংবাদিক রোমিও যখন পাকনামি করে প্রশ্ন করে খোঁচা দিয়েছিল যে কাজী নজরুলের কবর জিয়ারতে কেন যান নাই, তখন ফরহাদ মুখের উপর জবাব দিয়েছিল, আমার সংগঠনের প্রোগ্রাম তো আপনি ঠিক করে দিবেন না ভাই, সেটা আমি ঠিক করব। ঠিকই ওই দিন সন্ধ্যায় ফরহাদরা নজরুলের মাজারে গেছেন, দোয়া করেছেন। হলের কমিটি নিয়ে যখন উমামা ফাতেমা বলেছিল শিবিরকে কমিটি প্রকাশ করতেই হবে, তখন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফরহাদ বলেছিলেন, আমার সংগঠনের কমিটি দিব আমি, কখন দিব সেটা আমার ব্যাপার, তাতে ওনার কি? ছাত্রদল যখন নারী ইস্যু নিয়ে ঝামেলা করতে চাইল, সারা দেশে শিবিরের বিরুদ্ধে মিছিল ডাকল, তখন ফরহাদ অর্ধশত এক্সপোজ প্রিন্ট করে সংবাদ সম্মেলন হাজির। ছাত্রদল নেতারা যে কতটা দুশ্চরিত্র সেটা মিডিয়ার মাধ্যমে গোটা জাতি জানতে পারল। এই যে ডাকসুতে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের বৈচিত্র্য, হিজাবি, নন হিজাবি, চাকমার সমন্বয় এবং দক্ষতার ভিত্তিতে সম্পাদক পদপদবি বন্টন, এর পুরোটাই ফরহাদের ব্রেন চাইল্ড। মানে ফরহাদের মাথা থেকেই এসব আইডিয়া এসেছে। ফাতেমা তাসনিম জুমা, সর্বমৈত্রদের প্যানেলে আনার বুদ্ধিটা তারই। আর এই ইনক্লুসিভ ব্যতিক্রম প্যানেলের জন্যই শিবিরের আজকের এই জয় জয়কার। এরপরও কেউ কেউ ব্যালেন্সের জন্য ফরহাদকে মাইনাস করতে চেয়েছিল, সমঝোতা করে ছাত্রদলের হামিমকে জিএস পদ দিতে চেয়েছে। অথচ ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রানিং সভাপতি। 4 থেকে 5,000 জনশক্তি আছে তার এই মুহূর্তে। এটা যদি করা হতো তাহলে জনশক্তিদের মনের অবস্থা কি হতো তা কি ভেবেছেন আতেলরা? নির্বাচনে হেরে গেলে একটা কথা, কিন্তু নির্বাচনে জিতে নেগোসিয়েশন করে নিজেকে আউট করা, এটা কি সম্ভব? এস এম ফরহাদ এই প্রথম নয়। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় আব্দুল কাদের যে 9 দফা রিডিং পড়েছে সেটারও জেনারেটর, সেটারও জনক। 9 দফার ঘোষণাটা কেবল কাদের দিয়েছে, কিন্তু এটা তৈরি করেছে এই এস এম ফরহাদি। অনেকেই শেষে এসে বুঝেছে ফরহাদ একজন চেঞ্জ মেকার, কিন্তু শাহবাগী মেঘমল্লার বসু অনেকদিন আগেই বুঝেছে ফরহাদ একটা চ্যালেঞ্জ। তাই তো শহীদ আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর লিখেছেন, গত কয়েকটা মাস এই ছেলেটার উপর দিয়ে কত যে ঝড় যাচ্ছে, কি পরিমাণ মানসিক চাপ সে নিয়েছে, কত কিছু সহ্য করেছে আর ঠান্ডা মাথায় নিজের কৌশল নির্ধারণ করেছে, তার হিসেব করাও কঠিন। এস এম ফরহাদের সাথে আমার প্রায়ই দেখা হয়। তার উপস্থিত বুদ্ধি, পরিকল্পনা প্রণয়নের সক্ষমতা এবং ভয় পেয়ে পিছু না হটে বরং সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা আমাকে মুগ্ধ করে। আল্লাহ এস এম ফরহাদের উপর রহমত বর্ষণ করেন। তবে এস এম ফরহাদের ঠিক বিপরীত চরিত্রটাই যেন পেয়েছেন তার রানিং মেট সাদিক কায়েম। একেবারে শান্ত শিষ্ট হাসিমুখ। ফরহাদের মতো হয়তো অতটা চটপটে নন, কিন্তু তার শক্তির জায়গা আবার অন্যখানে। একটা মিষ্টি হাসি দিয়েই মন কেড়ে নেন সবার। হাসির সময় গালের টোল পড়ার ব্যাপারটা তাকে এক্সট্রা বেনিফিট দেয়। এক্ষেত্রে এটাই হয়তো শিবিরের হেকমত কৌশল। তারা একই সাথে ঠান্ডা গরমের মিশেল তৈরি করতে পেরেছে। কেউ প্রতিপক্ষকে কড়া যুক্তি দিয়ে ঘায়েল করবে, কেউ হাসি মুখে বুকে টেনে নিয়ে বুঝাবে। কি অসাধারণ জুটি, তাই না? তো শিবিরের এসব কৌশলে কুপকাত হওয়ার পর খোদ বিএনপি, আওয়ামী লীগ, বামদের বুদ্ধিজীবীরাও তাদের প্রশংসায় পঞ্চমুখ। দিনরাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো বিএনপির বুদ্ধিজীবী ইমতিয়াজ মির্জার এই লেখাটি পড়লেই বোঝা যায় তারা কতটা আপসেট নিজেদের নিয়ে। তিনি লিখেছেন, আমি আগেই ধারণা করেছিলাম ডাকসুতে সম্ভবত ল্যান্ডস্লাইড জয় পেতে যাচ্ছে ছাত্র শিবির। অচিন্তনীয়, অভাবনীয় রেজাল্ট। আমি জাসিকে কনগ্রাচুলেট করতে চাই, কারণ তারা ঠিকমতো প্ল্যানিং করেছে, ঠিকমতো ফান্ডিং করেছে, ঠিকমতো স্ট্র্যাটেজি সাজিয়েছে, ঠিকমতো বিপক্ষে দলে মোল ঢুকিয়ে ইনফরমেশন নিয়েছে, ঠিকমতো প্রোপাগান্ডা করেছে, ঠিকমতো বট অ্যাটাকও দিয়েছে, ঠিকমতো স্পিরিটেড ক্যাম্পেইন করেছে। আর একজন স্ট্র্যাটেজিস্ট থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে এগুলো দেখে আমার ভালো লেগেছে। বিপরীতে বিএনপি শুধু স্পিরিটেড ক্যাম্পেইনটাই করেছে। শিবিরের মতো করে তারা কিছুই করতে পারে নাই। ইমতিয়াজ বলেন, শিবির 1 বছর আগে থেকে এই দিনের প্ল্যান করে রেখেছে, অথচ বিএনপি প্যানেল দিয়েছে মাত্র 30 দিন আগে, প্রচারণা শুরু করেছে 2 সপ্তাহ আগে। তো ছাত্রদলের ভিপিজিএস প্রার্থীরা ভোট কারচুপির অভিযোগ তুললেও বিএনপির এই বুদ্ধিজীবী তা মানতে নারাজ। তিনি বলছেন,
কিছু অনিয়মের অভিযোগ এসেছে, কিন্তু সেটাতে শিবিরের এত ভূমিধস বিজয় সম্ভব নয়। বলেন, প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে বলে দেখলাম, তারপরও আমি শিবিরকে কনগ্রাচুলেট করতে চাই, অভিনন্দন জানাতে চাই। তো এ তো গেল বিএনপির বুদ্ধিজীবীর কথা। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আজম খান কি বলে চলুন দেখে আসি। তিনি লিখেছেন, গ্রো আপ। আর কতকাল ভোট চুরি হ্যানত্যান বালছাল বলে বাস্তবতা থেকে পালানো বকচোদ হয়ে থাকবেন? শিবির ভোট পেয়েই জিতেছে। গত বছরের জুলাই আগস্টে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান তো আসমান থেকে ফেরেশতারা দেয় নাই। শিবির কেন পারলো আর আপনি কেন পারলেন না সেটা ভাবেন। ক্যান্টিনে ফাও খাওয়া আর হলে সিট দেওয়ার বিনিময়ে মিছিলে নেয়ার রাজনীতিতে যদি আটকে থাকেন, তবে কয়েকদিন পর আপনাদের শিবিরের পায়ের নিচে পড়ে থাকতে হবে। শিবির গরিব ছাত্রদের ইনসেন্টিভ দেওয়া থেকে শুরু করে নানাভাবে যেভাবে পাশে থেকে দলে ভিড়াইছে, এমন কয়টা কাজ আপনারা করেছেন? কমিটি হবার কয়েকদিনের মাথায় এক একজন ছাত্রলীগ নেতা কোটি টাকার গাড়িতে চড়ে। ও তো ছাত্র, এত টাকা পাইল কই? আমরা বুঝি না? আমরা কি বোকাচোদা নাকি? আসলে ওসব করে সময় পায় নাই, আসল কাজ করবে কখন? মুখ খুললেই 100 বছর ধরে শোনা মুখস্থ বিশেষণ তথা তেলবাজি, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, জাতির পিতার কন্যা, 5 বারের প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি এসব দিয়ে কথা শুরু হয় এবং এসব দিয়েই শেষ হয়, যেন মানুষ জানেই না শেখ হাসিনা কার মেয়ে, কতবার প্রধানমন্ত্রী হয়েছেন। যেইটাই মুখ খুলে এর বাইরে কোনো কথা জানে না, রাজনীতি পারে না, কোনো নতুনত্ব নাই, সৃষ্টিশীলতা নাই, মুখস্থ কাজ, মুখস্থ কথা। গ্রো আপ, বোকাচোদার দল। সময় বদলাইছে, মানুষের সমাজের মানসিকতার চাহিদা সব বদলাইছে। ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা যায়, নিজেকে সান্ত্বনা দেয়া যায়, সফল হওয়া যায় না। কথাগুলো কি আমল করবে ছাত্রলীগ? মনে হয় না। এদিকে কঠোর শাহবাগী বাম আরিফ জেবতিকেও শিবিরের বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। তিনি লিখেছেন, যারা হেরেছেন ট্র্যাডিশনাল রাজনীতি থেকে বেরিয়ে আসুন। 14,000 ভোট কারচুপি করে পাওয়া সম্ভব নয়, এটা মেনে নেন। ছাত্র শিবিরকে অভিনন্দন জানাতে বাধো বাধো লাগলে আপাতত ভোটারদেরকে ধন্যবাদ জানানোর মাধ্যমে শুরু করেন। তারপর একটা জরিপ করেন, স্যাম্পল সাইজ 500 নিলে মোটামুটি চিত্র পাবেন কেন হারলেন। তারপর সেই ফিডব্যাক অনুযায়ী নিজেদেরকে গোছান। ফলাফল প্রত্যাখ্যান একটি পুরনো দিনের রাজনীতি, সেটা নিয়ে এই যুগে লাভবান হবেন না। তো আরিফ জেবদিকের এই কথাগুলো শুনলে হয়তো মেঘমল্লার উমামারা ইলেকশন ভালো হয় নাই এটা সেটা বলে বয়কটের ডাক দেয়া থেকে ফিরে আসবে। কিন্তু কে শোনে কার কথা? সাবেক শাহবাগী জেবতিকের কথা কি তারা শুনবে? মনে হয় না। তবে জাতীয় অপেক্ষায় আছে শিবিরের আসল ক্যারিশমা দেখার। যদি এই ডাকসুতে তারা আগামী 1 বছর ভালো কিছু করতে পারে, তাহলে আগামী জাতীয় নির্বাচনেও হয়তো একটা বড় চমক দেখাতে পারবে তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।